বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক 2 দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার 7 সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিন বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলকেও দেয়া একাধিক সাক্ষাৎকারে তিনি মোটামুটি একই ধরনের সতর্কতা বাণী উচ্চারণ করেন। আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই 7 সিস্টার শব্দটি। এমনকি কয়েকদিন আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসের শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে 7 সিস্টার্স থাকবে না রে। তথাকথিত 7 সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে কয়েকটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্ভবত সেই ইঙ্গিতই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বরাবরই এই বিষয়টির উপর জোর দিয়েছেন। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে 4000 কিলোমিটারও বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই 7 সিস্টার্সেরই অংশ। আরও নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। ইতিহাস বলছে 7 সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকেই অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে, তাদের সক্রিয়তাতেও দেখা গেছে ভাটার টান। 7 সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ। রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। যেই দৃষ্টিতেই দেখা হোক, এই করিডোর বা চিকেন স্নেকি যে 7 সিস্টার্সকে বাকি ভারতের চেয়ে সম্পূর্ণ আলাদা অবস্থানে রেখেছে তাতে কোনো সন্দেহ নেই। মিজোরামের 2 বারের মুখ্যমন্ত্রী, মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর 2 আগে এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা 60-এর দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় পেয়েছিল। 2009 সালে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপন বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা 7 সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত 1 দশকে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ, তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরাও তাই অকুণ্ঠে স্বীকার করেন। 7 সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরও একটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই 2 বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত 7 সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্ব অনেকটা কমিয়ে দিয়েছে। মিয়ানমারের মধ্য দিয়ে ভারত যে কালাদান মাল্টি মোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজ হাতে নিয়েছিল, সেটার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে এক কথায় বলতে গেলে 7 সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত 1.5 দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। কিন্তু 2 দেশেই পর্যবেক্ষক ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন, তিনি সেদিন 7 সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন। ভারতের যে অঞ্চলটি ঢাকায় ক্ষমতার পালা বদলের পর আবারও নতুন করে আলোচনায়।